কিন্ডারগার্টেনের শিক্ষক থেকে হাজার কোটি টাকা কুষ্টিয়ার আওয়ামী লীগ নেতা সাদিকুজ্জামান সুমনের দলীয় প্রভাব খাটিয়ে হয়েছেন কলেজের অধ্যক্ষ। বেনজিরের ফ্ল্যাট, বান্দরবানের জমি এবং টিভি চ্যানেলের মালিকানা ক্রয়ের নির্দেশ আদালতের, দায় নেবে না সরকার, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। এমপি আনের হত্যাকাণ্ডের মোটিভে নতুন মোড়, সামনে আসছে রাজনৈতিক দ্বন্দ্ব, তদবিরে তদন্ত বাধাগ্রস্ত হওয়ার শঙ্কা মেয়ের জরিনের। শ্রমিকদের অর্থ আত্মসাৎ মামলায় ডক্টর ইউনূসের বিচার শুরু, আইনমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধিদের বৈঠক। এবং দেশে প্রতি ৩ জনে একজন ফ্যাটি লিভারে আক্রান্ত, লিভার ক্যান্সারের ঝুঁকিতে কোটি মানুষ, পরিশ্রমী হওয়ার পরামর্শ চিকিৎসকদের। দেখছিলেন শিরোনাম সংবাদ, সকালের সঙ্গে আছি আমি লিনি আফরোজ। কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক থেকে বর্তমানে হাজার কোটি টাকার মালিক কুষ্টিয়া দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাদিকুজ্জামান সুমন দলীয় প্রভাব খাটিয়ে হয়েছেন কলেজের অধ্যক্ষ, করেন নামমাত্র ঠিকাদারিও। গেল 15 বছরে তার ও পরিবারের নামে গড়েছেন অঢেল সম্পদ। চড়েন দামি গাড়িতে, নিজের নামে রয়েছে এজেন্ট ব্যাংকও। এত অল্প সময়ে সুমন কিভাবে এই অঢেল সম্পদের মালিক হলেন তা খতিয়ে দেখার দাবি স্থানীয়দের। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাইদ হাসান তিতাসের রিপোর্ট। কুষ্টিয়া দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাদিকুজ্জামান সুমন 15 বছর আগেও ছিল না তার তেমন কিছুই, করতেন একটি কিন্ডারগার্টেন স্কুলে শিক্ষকতা। হঠাৎ 2008 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর ঘুরে যায় তার ভাগ্যের চাকা। দলীয় প্রভাব খাটিয়ে হন দৌলতপুর কলেজের অধ্যক্ষ। সেখান থেকেই শুরু হয় তার অনিয়ম। শিক্ষক নিয়োগে বাণিজ্য, কলেজ ফান্ডের টাকা আত্মসাৎ, জাতীয়করণের নামে শিক্ষকদের কাছ থেকে জোরপূর্বক টাকা আদায় সহ দলীয় প্রভাব খাটিয়ে ঠিকাদারি কাজ না করে করেছেন কোটি কোটি টাকা আত্মসাৎ, গড়েছেন তার ও তার পরিবার সহ নামে বেনামে অঢেল সম্পদ। ঢাকায় বাড়ি, কুষ্টিয়ায় বাড়ি, দৌলতপুরে জমি, বাড়ি সহ গাড়ির মালিক। উনি আমার বেতন বার করার কারণে করে দিবে, এই কারণে 2 লক্ষ টাকা নেয়। দীর্ঘদিন আমাকে ঘোরায়, আমি স্যারকে বলি স্যার আমার বেতনটা বার করাই দেন, তো উনি বেতন আমাকে বার করাই দেন না, গালাগালি করে। উন্নয়নের নাম করে কলেজের বাড়তি ফি নিয়ে সে নিজের ওই টাকাটা আত্মসাৎ করে। স্থানীয়রা বলছেন মাত্র কয়েক বছরের ব্যবধানে সাদিকুজ্জামান সুমন শূন্য থেকে হয়েছেন হাজার কোটি টাকার মালিক। নিজ এলাকা সহ জেলার বিভিন্ন স্থানে রয়েছে তার বিলাসবহুল 6টি বাড়ি, রয়েছে 2টি বিশাল মার্কেট, চড়েন দামি গাড়িতে, নিজ নামে রয়েছে এজেন্ট ব্যাংকও। এত অল্প সময়ে সে কিভাবে এই অঢেল সম্পদের মালিক হলেন তা খতিয়ে দেখার দাবি স্থানীয়দের। এই দৌলতপুরে বিলাসবহুল গাড়িতে চড়ে অনেক টাকার মালিক হয়েছে শুধুমাত্র দলীয় পোস্ট ব্যবহার করে। কোন উছিলায় টাকাটা ইনকাম করলো এটা আমরা জানতে চাই। তবে ওই আওয়ামী লীগ নেতা সাদিকুজ্জামান সুমনের দাবি, তিনি কোনো অবৈধভাবে সম্পদ অর্জন করেননি। যা সম্পদ রয়েছে তা বৈধভাবেই অর্জিত। আমার যা সম্পদ আছে টোটালি চোখে দেখা এবং টোটালটাই আয়কর ফাইলে দেওয়া। আর টিআইবির প্রতিনিধিরা বলছেন কোনো জবাবদিহিতা ও আইনের প্রয়োগ না থাকায় দলীয় প্রভাব খাটিয়ে অঢেল সম্পদের মালিক হচ্ছেন আওয়ামী লীগ নেতারা। তাই এসব নেতাদের জবাবদিহিতার আওতায় এনে আইনের সঠিক প্রয়োগের তাগিদ তাদের। দৃশ্যমান কোনো আইনানুগ ব্যবস্থা তাদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে না, যার কারণে এরাও সুযোগ পেয়ে যাচ্ছে এবং বেপরোয়াভাবে তারা এই সমস্ত অপকর্মের লিপ্ত হয়ে আছে। অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে এই আওয়ামী লীগ নেতা সাদিকুজ্জামান সুমনের অঢেল সম্পদ অর্জনের বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণের দাবি স্থানীয়দের। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। একের পর এক সম্পদের নতুন নতুন তথ্য আসছে সাবেক আইজিপি বেনজির আহমেদের। এবার তার রাজধানীর ফ্ল্যাট, বান্দরবানের জমি, বেসরকারি টেলিভিশনের মালিকানা সহ আরো বেশ কিছু সম্পদ ক্রয়ের নির্দেশ দিয়েছে আদালত। মামলার অনুসন্ধানকারী কর্মকর্তা দুদকের উপপরিচালক হাফিজুল ইসলামের আবেদনের প্রেক্ষিতে মহানগর দায়রা জজ শামস জগলুল হোসেন এ আদেশ দেন। মাজুল ইসলামের রিপোর্ট। ক্ষমতার অপব্যবহার করে সম্পদের পাহাড় গড়া সাবেক আইজিপি বেনজিরের পরিবারের সদস্যদের নামে থাকা আরও অনেক সম্পত্তি ক্রয়ের আদেশ দিয়েছেন আদালত। জব্দ হওয়া সম্পত্তির মধ্যে রয়েছে নারায়ণগঞ্জের রূপগঞ্জের 24 কাঠা জমি, বান্দরবনে 25 একর জমি, রাজধানীর উত্তরার 3 কাঠা জমি এবং রাজধানীর বিভিন্ন জায়গায় থাকা 8টি ফ্ল্যাট ও একটি বেসরকারি টিভি চ্যানেলের মালিকানা। দুদকের আবেদনের প্রেক্ষিতে আদেশ দেন আদালত। এর আগে বেনজিরের আরও একাধিক সম্পদ ও ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দিয়েছিল আদালত।
এদিকে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বেনজির দায়িত্বে থাকাকালীন সময়ে মন্ত্রণালয়ে তার বিরুদ্ধে কোনো অভিযোগ আসেনি। ব্যক্তির দায় মন্ত্রণালয় নেবে না বলেও জানান তিনি। তিনি পুলিশের বাহিনীর প্রধান ছিলেন। আমাদের কাছে এমন কিছু আসেনি, এমন কিছু ঘটনা ঘটেনি যে তাকে আমরা দায়ী করতে পারি। আমরা যেগুলি আসছে সেগুলি আমরা দেখেছি সঠিকভাবে, কাগজপত্র সঠিকভাবে আসছে। এখানে কোনো ভুলভ্রান্তি যদি করে থাকেন সেটার জন্য আপনি যেটা বলছেন যে তদন্ত হচ্ছে, সেগুলি দেখবে। আমাদের এখানে দেখার কিছু নেই। তদন্ত যারা করছেন তারা যদি কিছু প্রমাণ করতে পারেন তখন সেটা নিয়ে দেখা হবে। এত সম্পত্তি বানানোর কারিগর বেনজির বিচারের মুখোমুখি না হতে এরই মধ্যে দেশ থেকে পালিয়েছেন। মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। নতুন মোড় নিচ্ছে ঝিনাইদহ ৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের মোটিভ। স্বর্ণ চোরাচালান ছাপিয়ে এখন সামনে আসছে রাজনৈতিক দ্বন্দ্ব। এরই মধ্যে গ্রেপ্তার হয়েছেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের 2 নেতা। তদন্ত সংশ্লিষ্টরা বলছেন এমপি মনোনয়নের জেরেই এ হত্যাকাণ্ড, এমন তথ্য প্রমাণ এসেছে তাদের হাতে। ঝিনাইদহ থেকে মেহেদী হাসান সবুজের প্রতিবেদন, জানাচ্ছেন শুভশ্রী রায়। তার কোনো প্রতিপক্ষ ছিল না, সে থানার সেক্রেটারি ছিল, সেখান থেকে প্রেসিডেন্ট। প্রতিহিংসা বা কোনো চক্রান্ত এরকম কিছু মনে হয় না। এমপি আনোয়ারুল আজিম হত্যাকাণ্ডের পর কালীগঞ্জে তার পরিবারকে সান্ত্বনা দিতে গিয়ে এই বক্তব্য দেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু। আনার হত্যার ঘটনাটি প্রকাশ্যে আসে গত 22 মে। ওই দিনই এমপির পরিবারকে সান্ত্বনা দিতে কালীগঞ্জ যান স্থানীয় আওয়ামী লীগ নেতা কাজী কামাল আহমেদ ওরফে গ্যাসবাবু। তার সাথে ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু। পরে এই হত্যাকাণ্ডে সংশ্লিষ্টতা থাকার অভিযোগে গ্রেপ্তার হন আওয়ামী লীগ নেতা গ্যাসবাবু। তার দেওয়া তথ্যে মঙ্গলবার গ্রেপ্তার করা হয় তার রাজনৈতিক গুরু হিসেবে পরিচিত আওয়ামী লীগ নেতা সাইদুল করিম মিন্টুকেও। আওয়ামী লীগের 2টি পদে থাকায় বাবু বর্তমানে 7 দিনের রিমান্ডে রয়েছেন। স্থানীয় নেতারা বলছেন, বাবুকে জিজ্ঞাসাবাদ করে এমন কিছু তথ্য মিলেছে যা হত্যাকাণ্ডের মোটিভকে রাজনৈতিক কোন্দলের দিকেই ধাপিত করছে। যেহেতু তিনি জেলা আওয়ামী লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক, তিনি রাজনীতি করেন, তো এটা রাজনৈতিকভাবে আমি বিশ্বাস করি যে রাজনৈতিক দিকেই কিন্তু এটা মোড় নিচ্ছে আস্তে আস্তে। আওয়ামী লীগেরই একটি মহল এমপি আনারের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে বলেও মনে করেন এই জনপ্রতিনিধি। তার জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে, তার সফলতা ঈর্ষান্বিত হয়ে একটি মহল তার বিপক্ষে অবস্থান নিয়ে তাকে 2016 সালে তাকে একবার হত্যার পরিকল্পনা করেছিল। তো সেই বিষয়টাও কালীগঞ্জবাসী অবগত আছে। গোয়েন্দা সূত্রগুলো বলছে হত্যার মোটিভ স্বর্ণ চোরাচালান দ্বন্দ্বের দিকে নিতে নানাভাবে চেষ্টা করছে খুনিরা। কিন্তু গ্যাসবাবুকে গ্রেপ্তার এবং রিমান্ডে জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য। এমপি মনোনয়নকে ঘিরে দ্বন্দ্বের জেরে এই হত্যাকাণ্ড, এমন ধারণাও করছেন তারা। স্থানীয় নেতারা বলছেন, আওয়ামী লীগের নেতা হয়ে আওয়ামী লীগের এমপিকে হত্যার এমন জঘন্য কাজ কেউ করতে পারে এটা তাদের ধারণাও ছিল না। আওয়ামী লীগ হয়ে আওয়ামী লীগের এমপিকে যে নির্মম হত্যা করবে, এটা তো আসলে আমাদের সেন্সে আসার কথা। আমরা আশা করছি এর সাথে যেই থাকুক তার মুখোশ উন্মোচন হবে এবং তাকে এই আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির আমরা দাবি করছি। তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, চরমপন্থী নেতা শিমুলের দেওয়া তথ্য অনুযায়ী বাবুর পেছনে রয়েছে জেলা আওয়ামী লীগের আরও এক নেতা, যিনি বাবুকে দিয়ে 2 কোটি টাকা পৌঁছে দিতে চেয়েছিল শিমুলের কাছে। সবশেষ সাইদুল করিম মিন্টু গ্রেপ্তারের পর প্রশ্ন উঠেছে, তিনিই কি আওয়ামী লীগের সেই নেতা? সবকিছু বেরিয়ে আসবে তদন্তে, বলছেন স্থানীয় নেতারা। নিউজ ডেস্ক, দেশ টিভি। এদিকে এমপি আনার হত্যার সঠিক বিচার চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আবারও দেখা করেছেন তার মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। খুনিদের বাঁচাতে তদবির হচ্ছে এমন অভিযোগ করে তার দাবি, কোনো চাপে যেন তদন্ত আটকে না যায়। আর স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আনার হত্যা মামলা নিয়ে কোনো চাপ নেই, তদন্ত সঠিকভাবে এগুচ্ছে। নূপুর মাহমুদের রিপোর্ট। কলকাতায় হত্যাকাণ্ডের শিকার হন ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। এর সঙ্গে জড়িত সন্দেহে বেশ কয়েকজনকে আটক করা হলেও এখনো মিলেনি তার মরদেহ। বাবা হত্যার সঠিক বিচার চাইতে বুধবার দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে আবারও দেখা করেন আনার কন্যা মুমতারিন ফেরদৌস ডরিন।
সাক্ষাৎ শেষে তিনি গণমাধ্যমকে জানান, হত্যাকাণ্ডের তদন্ত বন্ধে চাপ দেওয়া হচ্ছে। এই নিয়ে টাকা লেনদেনেরও অভিযোগ করেন ডরিন। আমার বাবাকে কিন্তু অনেকবার হত্যা করার চেষ্টা, তখনও অনেকের নাম পাওয়া গেছে, আমাদের এলাকার ঝিনাইদাদিন অনেকের নাম পাওয়া গেছে, অনেকের সংশ্লিষ্টতার কথা জানে। তখনও কিন্তু এই চাপের মুখে পড়েই কিন্তু এই বিষয়টাকে বাদ দেওয়ার চেষ্টা করা হয়েছে। কিন্তু আমি চাচ্ছি না যে এবার এই কিছু করে আমার বাবার এই যে নির্মমভাবে হত্যাকাণ্ডটা ধামাচাপা দেওয়ার চেষ্টা। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। আনারকন্যার অভিযোগের বিষয়ে তিনি জানান, তদন্ত বন্ধে কোনো চাপ নেই, সঠিকভাবে কাজ এগিয়ে যাচ্ছে। চাপ চাপের তো কোনো প্রশ্নই আসে না। কে চাপ দেবে কাকে? একটা খুন হয়েছে, একটা আমাদের মাননীয় সংসদ সদস্য, তার যারা খুন করেছেন তাদেরকে আমাদের খুঁজে বের করার দায়িত্বটা আমাদের, আমরা তাই করছি। তদন্ত শেষে প্রকৃত দোষীদের শাস্তি নিশ্চিত করা হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। কার উদ্দেশ্য কি ছিল? নূপুর মাহমুদ, দেশ টিভি, ঢাকা। শ্রমিকদের অর্থ আত্মসাৎ মামলায় নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 14 জনের বিচার শুরুর আদেশ দিয়েছে আদালত। বুধবার দুপুরে ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক আরাফাত হোসেন এই আদেশ দেন। তবে ইউনূসের আইনজীবীর অভিযোগ, হয়রানির করার জন্যই এ মামলা করেছে রাষ্ট্র। তবে তা নাকচ করেছেন দুদকের আইনজীবী, আর নিজেকে নির্দোষ দাবি করেন ডক্টর ইউনূস। মাজহুল ইসলামের আরেকটি রিপোর্ট। গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারী কল্যাণ তহবিলের 25 কোটি 22 লাখ টাকা আত্মসাতের অভিযোগে দুদকের করা মামলায় নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 14 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। বুধবার ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক সৈয়দ আরাফাত হোসেন এই আদেশ দেন। আগামী 15 জুলাই এ মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন আদালত। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, প্রাথমিকভাবে অভিযোগ প্রমাণিত হয় বিচার কার্যক্রম শুরু হলো। আজকে মাননীয় আদালত আদেশ গঠন করেছেন এবং তাদের যে আবেদন ছিল সেই আবেদন নামঞ্জুর করেছেন এবং নামঞ্জুর করার জন্য তিনি গ্রাউন্ড যা আছে সেটা তিনি বিস্তারিত আদেশের মধ্যে বলেছেন। মামলার যে বিষয়বস্তু আছে সেটা সাক্ষ্য প্রমাণের ব্যাপার, সুতরাং সেই কারণে তার বিরুদ্ধে চার্জ আজকে গঠিত হয়েছে। প্রথমে 11/7 ডেট দেওয়া হয়েছিল, পরবর্তীতে তারা আবেদন করেছেন, সেই আবেদনের পরিপ্রেক্ষিতে আবার 4 দিন বাড়িয়ে 15/7 পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে। তবে নিজেকে নির্দোষ দাবি করে ডক্টর ইউনূস বলেন, শ্রমিকের অর্থ আত্মসাতের প্রশ্নই আসে না। তাকে হয়রানির জন্যই এই মামলা, নিজেকে নির্দোষ দাবি করেন এই নোবেল জয়। আমরা সারা জীবন তো মানুষের সেবাতেই কাটিয়েছি, এই অর্থ আত্মসাৎ করার জন্য তো আমরা আসি, নিজেদের অর্থ ব্যয় করে আমরা এসেছি। আর ইউনূসের আইনজীবী জানান, নিম্ন আদালতে ন্যায় বিচার না পাওয়ায় উচ্চ আদালতে যাবেন তারা। আমরা হাইকোর্টে যাব, কারণ এই উনাদের বিরুদ্ধে অভিযোগ সঠিকভাবে গ্রহণ করা হয় নাই এবং এই এফআইআর এবং চার্জশিট যদি আদালত সত্য বলেও মনে করে, এই চার্জশিট এবং এফআইআর কোন তার এই ধারাগুলি ডক্টর ইউনূস এবং সহ 14 জনকে কোনোভাবেই লায়াবল করে না, তাদেরকে দোষী সাব্যস্ত করে না। বিচারিক কার্যক্রম শুরু হলেও জামিনে থাকবেন ডক্টর ইউনূস সহ আসামিদের সবাই। দুদকের করা মামলায় দ্বিতীয়বারের মতো বিচারের মুখোমুখি হতে যাচ্ছেন নোবেলজয়ী ডক্টর ইউনূস। এখন পর্যন্ত কোনো মামলাতেই তাকে কারাগারে যেতে হয়নি। প্রশ্ন উঠছে, এই মামলায় কি তাহলে শেষ পর্যন্ত কারাগারে যেতে হবে নোবেলজয়ী ডক্টর ইউনূসকে? মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। সংবাদ সকালে আরো থাকছে। ময়মনসিংহের সরকারি জমিতে আমলা ও রাজনৈতিক নেতার বহুতল ভবন নির্মাণের অভিযোগ, আদালতে মামলা করলেও নিশ্চুপ প্রশাসন। দেশে প্রতি 3 জনে একজন ফ্যাটি লিভারে আক্রান্ত। এর মধ্যে অন্তত 1 কোটি মানুষ লিভার সিরোসিস ও লিভার ক্যান্সারের ঝুঁকিতে। চিকিৎসকরা বলছেন, কায়িক পরিশ্রম না করা, অতিরিক্ত চর্বিযুক্ত খাবার ও অ্যালকোহল পান সহ নানা কারণে বাড়ছে এ রোগের প্রকোপ। এমন প্রেক্ষাপটে আজ পালিত হচ্ছে বিশ্ব ফ্যাটি লিভার দিবস। বিস্তারিত হাসান মাহমুদের রিপোর্টে। চাঁদপুর থেকে 55 বছরের তসলিমা বেগম এসেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বহির্বিভাগে। গেল 1.5 বছর ধরে পেট বেড়ে যাওয়া, শরীর দুর্বল হওয়া সহ নানা জটিলতা হলে পরীক্ষায় ধরা পড়ে ফ্যাটি লিভার। রক্তে চর্বির মাত্রা বেড়ে দেখা দেয় নানা জটিলতা। শুধু গামায় আমার, শুধু গামায় আর শরীরটা দুর্বল হয়ে থাকে বেশি, শরীরটা বাইরে থাকে আমার, হাতটি আমার চিকুন থাকে। প্রায় একই উপসর্গ নিয়ে এসেছেন নার্স রোকেয়া আক্তার। দীর্ঘমেয়াদী ফ্যাটি লিভারে মুটিয়ে যাওয়ার পর দেখা দেয় বুকে ব্যথার মতো জটিলতা। বাস সাইডের এই সাইডটা থেকে প্রচন্ড পেন করে, এখান থেকে পেন করে পুরো পেটটা দিয়ে পেন হয়। লিভার বিভাগে চিকিৎসা নিতে আসা অর্ধেকের বেশি রোগী আসেন ফ্যাটি লিভার নিয়ে।
ওষুধের চেয়ে লাইফস্টাইল পরিবর্তনের মাধ্যমে রোগটি প্রতিরোধে জোর দেন চিকিৎসকরা। প্রতি 6 মাসে 10 ভাগের 1 ভাগ যদি ওজন নিয়ন্ত্রণ করতে পারেন, খাদ্যাভ্যাস যদি নিয়ন্ত্রণ করতে পারেন, ফ্যাটি লিভার নির্মূল করা সম্ভব। যদি ফ্যাটি লিভার থেকে স্টিয়াটোহেপাটাইটিস বা ন্যাশ, যেটা আমরা দীর্ঘস্থায়ী ফ্যাটি লিভার বলি, এইরকম না হয়ে যায়, সে পর্যন্ত ফ্যাটি লিভার নির্মূল করা সম্ভব। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের লিভার বিভাগে ভর্তি অধিকাংশ রোগী সিরোসিসের। নানান টেস্ট এটা করা, ওষুধ দিছে, পেট ব্যথা কম। সিটি স্ক্যান করছে, সিটি স্ক্যানের ভিতরে কি সমস্যা ধরা পড়ছে, যে ভাইরাসটা এটা অনেক দিন যাবত নাকি বসবাস করে, এরপর হঠাৎ করে এটা আক্রমণ করে। বমি, জ্বর, পেট ব্যথা, খাবারের রুচি এগুলো হয় আর কি। তার পরবর্তীতে আর কোনো লক্ষণ সেরকম পাওয়া যায় না, শুধু চোখ হলুদ, হাত পায়ের পাতা হলুদ এগুলোই পাওয়া যায়। দেশে বর্তমানে 4.5 কোটির বেশি ফ্যাটি লিভারে আক্রান্ত রোগী আছে বলে ধারণা বিশেষজ্ঞদের। এর মধ্যে সিরোসিসের ঝুঁকিতে অন্তত 1 কোটি মানুষ। নীরবে রোগটি মহামারী আকার ধারণ করছে বলে সতর্ক করছেন বিশেষজ্ঞরা। যে দেশে আজ ফ্যাটি লিভার সিরোসিস, লিভার ক্যান্সার দ্বিতীয় প্রধান কারণ, সারা পৃথিবীতেও তাই, সেখানে লিভার বিশেষজ্ঞের সংখ্যা অনেক কম, ফলে একটি সমন্বিত পদক্ষেপ দরকার। আমি আশা করি যে আমাদের সরকার যে এনসিডিসি কার্যক্রম আছে, সেই কার্যক্রমের অধীনে ফ্যাট লিভারের বিষয়ে একটি জাতীয় ওপি বা অপারেশন প্ল্যান গ্রহণ করবেন পরবর্তী পঞ্চবার্ষিকী পরিকল্পনায়, যা মানুষকে সুস্থ থাকতে সাহায্য করবে। কায়িক পরিশ্রম, চর্বিযুক্ত খাবার কম খাওয়া, অ্যালকোহল পরিহার করা গেলে এ রোগের ঝুঁকি কমানো সম্ভব বলছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। ঈদের যাত্রায় দ্বিতীয় দিনে বাড়ি ফিরছেন সাধারণ মানুষ। এই মুহূর্তে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে ঈদ যাত্রার খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। কোরবানি ঈদের তো বেশি দেরি নেই, আপনি আমাদেরকে জানাবেন সদরঘাট লঞ্চ টার্মিনালে এই মুহূর্তে চাপ কেমন দেখছেন? এই মুহূর্তে আমরা রয়েছি রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে। আপনি জানেন আজকে ঈদ যাত্রার দ্বিতীয় দিন এবং আমার পিছনে আপনি যাত্রীদের লক্ষ্য করতে পারবেন, তারা কিন্তু ঈদকে সামনে রেখে ইতিমধ্যে তাদের ঘরে ফেরার জন্য লঞ্চ টার্মিনালে এসে জড়ো হচ্ছেন। তবে প্রতিবারের ন্যায় আমরা যে চাপটা দেখতে পাই, সেই চাপটা কিন্তু এখনো লক্ষ্য করা যাচ্ছে না। যদিও আজকেই মাত্র ঈদ যাত্রার দ্বিতীয় দিন, তবুও কিন্তু তেমন কোন একটা যাত্রীর প্রভাব কিন্তু এই সদরঘাট লঞ্চ টার্মিনালে আমরা দেখতে পাচ্ছি না। তবে আমি এখানকার যারা লঞ্চ মালিক বা লঞ্চ চালক রয়েছেন, এখানে যারা সাধারণ যাত্রী রয়েছেন, তাদের সাথে আমি কথা বলেছি। তারা যেমনটি জানিয়েছেন যে আগের মতোই সবকিছু চলছে, ঈদ উপলক্ষে কোনো বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে না বা অতিরিক্ত যাত্রী নিয়ে কোনো লঞ্চ এখনো এখান থেকে ছেড়ে যাচ্ছে না। এই মুহূর্তে সদরঘাট থেকে সব লঞ্চ ছেড়ে যাচ্ছে, সেগুলো বিশেষ করে চাঁদপুর, মুলাদি, শৈলা এইসব রুটে চলছে, ভোলা, ইলিশা এইসব রুটে চলছে। তবে বরিশালগামী যে লঞ্চ, সেগুলো কিন্তু এখনো এখান থেকে ছেড়ে যাচ্ছে না। সেগুলো কিন্তু তাদের স্বাভাবিক যে নিয়ম, ঈদ উপলক্ষে বিশেষ কোনো নিয়মে এখনো লঞ্চ চলছে না, স্বাভাবিক যে নিয়ম রয়েছে সেই নিয়মে কিন্তু লঞ্চগুলো ছেড়ে যাচ্ছে। এই মুহূর্তে আমরা একজন যাত্রীর সাথে কথা বলার চেষ্টা করব। আপনি কোথায় যান? শৈলা যাবো। শৈলা। এই ঈদ উপলক্ষে আপনার কি কোনো ভোগান্তির শিকার হয়েছিল? না, আমার কোনো ভোগান্তির শিকার তো হই নাই, কোনো ঝামেলা হয় নাই, কোনো ধরনের কোনো সমস্যা হয় নাই। আর সামনের দিকে কি হয় তা জানি না। আমি আরেকজন যাত্রীর সাথে আসলে কথা বলতে চাচ্ছি। আপনি কোথায় যাবেন? আমি বরিশাল ইজলা থানা। এই সদরঘাট লঞ্চ টার্মিনালে কোনো ভোগান্তির শিকার হয়েছেন কিনা? না, এরকম কোনো সমস্যা দেখি না। আর ভাড়াও আপনার আগে যে ভাড়া ছিল ওই ভাড়াটাই আছে, এখন কোনো ভাড়া বাড়েনি। জি, আপনারা যেমনটি শুনতে পাচ্ছিলেন, আমি এখানে দুজন যাত্রীর সাথে কথা বললাম। তারা কিন্তু আমাকে যেমনটি জানালেন যে ঈদ উপলক্ষে কিন্তু লঞ্চ থেকে তাদের কাছ থেকে অতিরিক্ত কোনো ভাড়া আদায় করা হচ্ছে না এবং লঞ্চগুলো নিয়মিত তাদের যে সময়, সেই সময়গুলোতেই কিন্তু ছেড়ে যাচ্ছে এবং যাত্রীদের যে চাপ, সেটি কিন্তু এখনো সদরঘাট লঞ্চ টার্মিনালে এখনো পড়তে শুরু করেনি। তো এই ছিল লিনিয়া সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে আমার কাছে সর্বশেষ। সাফওয়ান, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, ঈদ যাত্রার দ্বিতীয় দিনে বাড়ি ফিরছেন সাধারণ মানুষ। রাজধানী সদরঘাট থেকে সহকর্মী সাফওয়ান জানাচ্ছিলেন বিস্তারিত। জাতীয় ঈদগাহে 35,000 মুসল্লি নির্বিঘ্নে ঈদুল আজহা নামাজ আদায় করতে পারবেন বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। কোরবানির সব ধরনের বর্জ্য 24 ঘন্টায় অপসারণ করা হবে বলেও জানান তিনি। এই সময় দ্রুততম সময়ে বর্জ্য অপসারণে নগরবাসীকে 2 দিনের মধ্যে কোরবানি সম্পন্ন করার আহ্বান জানান মেয়র। বিস্তারিত জানাচ্ছেন আলিমুজ্জামান সাফওয়ান। আগামী 17 জুন দেশে উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা। মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব উদযাপন ঘিরে চলছে নানা প্রস্তুতি। ঈদুল আজহার প্রধান জামাতের জন্য প্রস্তুত করা হচ্ছে জাতীয় ঈদগাহ।
বুধবার সকালে জাতীয় ঈদগাহ পরিদর্শন করেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র শেখ ফজলে নূর তাপস। পরে সাংবাদিকদের জানান ৩৫,০০০ মুসল্লি জাতীয় ঈদগাহে নামাজ আদায় করতে পারবেন। ঈদের দিন ভারী বৃষ্টি হলেও ঈদের জামাত নির্বিঘ্নে সম্পন্ন করতে নেওয়া হয়েছে সব ধরনের ব্যবস্থা। বিপুল বৃষ্টি হতে সম্ভাবনা রয়েছে, তারপরও আমরা গতবারের ন্যায় যে প্রস্তুতি আমরা সম্পন্ন করছি তাতে আমরা আশা করছি ৩৫,০০০ মুসল্লি এখানে স্বাচ্ছন্দ্যে এই ঈদের জামাতে অংশগ্রহণ করতে পারবেন এবং কোনো জলাবদ্ধতা বা পানির বিড়ম্বনায় পড়তে ইনশাআল্লাহ তাদের হবে না। এ সময় ২৪ ঘন্টার মধ্যে কোরবানির সব বর্জ্য অপসারণেরও কথা জানান মেয়র। আমরা ঈদের দিন দুপুর ২টা থেকে ইনশাআল্লাহ সেই কার্যক্রম শুরু করব এবং আমরা এটাও আশাবাদী যে গতবারের ন্যায় সফলতার সাথে ইনশাআল্লাহ আমরা ২৪ ঘন্টার মধ্যেই সকল বর্জ্য অপসারণ করতে সক্ষম হব এবং ঢাকাকে একটি পরিষ্কার পরিচ্ছন্ন নগরী হিসেবে আমরা সকলের জন্য উপহার দিতে পারব। বর্জ্য অপসারণের সুবিধায় নগরবাসীকে ২ দিনের মধ্যে কোরবানি সম্পন্ন করার আহ্বান জানান শেখ ফজলে নূর তাপস। ঈদের দিন এবং পরের দিন এই ২ দিনের মধ্যেই যেন সকল কোরবানি সম্পন্ন করা হয়। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। ঈদ ঘিরে প্রস্তুত রাজধানীর অস্থায়ী পশুর হাটগুলো। দেশের বিভিন্ন প্রান্ত থেকে কোরবানির পশু নিয়ে আসছেন ব্যাপারীরা, তবে এখনো তেমন বেচা কেনা শুরু হয়নি। এবার পশুর দাম বেশি হওয়ার বিষয়ে ব্যাপারীরা বলেন, গোখাদ্যের দাম বেশি হওয়ায় কোরবানির পশুর দাম ঊর্ধ্বমুখী। রাজধানীর দিয়াবাড়ি পশুর হাট ঘুরে আরো জানাচ্ছেন ফজলে আদিত্য। আগামী ১৭ই জুন উদযাপন হচ্ছে ঈদুল আজহা। কোরবানি ঘিরে উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনে মোট ২০টি হাট বসেছে। এর মধ্যে দক্ষিণ সিটিতে ১১টি আর উত্তর সিটি কর্পোরেশনে 9টি হাট। উত্তর সিটি কর্পোরেশনের বড় স্থায়ী পশুর হাট উত্তরার দিয়াবাড়ি বউবাজার হাট। তীব্র রোদ উপেক্ষা করে ক্রেতা শূন্য সময় পার করছেন ব্যাপারীরা। গরু বিক্রয়ে দিচ্ছে নানা আকর্ষণীয় অফার। গরু হচ্ছে মামা ভাগ্নে, আমি মামার সাথে ভাগ্নে ফিরি দিব। দাম 11 লক্ষ টাকা। তাহলে আমার কয় লাখ টাকা বেচলে 10,000 5,000 টাকা লাভ তো হওয়া লাগবে, না হলে তো এমনি বেচতে হলো। যারা আসছে দেখে চলে যাচ্ছে। আমি যেমন আমার মেয়েকে নিয়ে আসলাম যে একটু দেখে হয়তো কাল পরশু কিনবো। আসছি মূলত ঘোরার জন্য, আর দেখে যাইতেছি, বাবা মাকে বলবো। আনুষ্ঠানিকভাবে হাট এখনো শুরু না হলেও পশুর দরদাম জানতে আসছেন কেউ কেউ। হাটে নানা ব্যবস্থাপনার অভিযোগ করেন ব্যাপারীরা। খাদ্যর বৃদ্ধির দাম জন্যই গরুর দামও বেশি। গরু খাওয়ানো পানি নিজেও খাওয়া লাগতেছে, এজন্য পানির খুব সমস্যা হচ্ছে। সর্বনিম্ন 1.5 লক্ষ টাকা আর উপরে আছে 7 লক্ষ টাকা। বসির দাম বেশি, খাদ্যের দাম বেশি, বসির দাম গরুর দাম সব বেশি দাম, এই জন্য গরুর দাম বৃদ্ধি। বৃহস্পতিবার থেকে রাজধানীর অস্থায়ী সব হাটে 24 ঘন্টা বেচাকেনা চলবে, যা চলমান থাকবে ঈদুল আজহার দিন সকাল পর্যন্ত। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। সংবাদ সকালে আরো থাকছে। নিউজিল্যান্ডকে 150 রানের টার্গেট দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। রাতে সুপার 8-এর মিশনে নেদারল্যান্ডসের মুখোমুখি বাংলাদেশ। শিক্ষক, হামলা ও রাজনৈতিক নেতার বিরুদ্ধে ময়মনসিংহে প্রায় 10 কোটি টাকা মূল্যের সরকারি জমিতে বহুতল ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। তবে প্রশাসন বলছে, জমিটি সরকারের হলেও আদালতের কোনো স্থগিতাদেশ না থাকায় একটি পক্ষ নির্মাণ কাজ করছে। সরকারি সম্পত্তি রক্ষায় স্থানীয় এক ব্যক্তি আদালতে মামলা করলেও প্রশাসনের ভূমিকা নিয়ে উঠেছে প্রশ্ন। ইলিয়াস আহমেদের প্রতিবেদন, জানাচ্ছেন শুভশ্রী রায়। ময়মনসিংহ নগরীর রফিকুদ্দিন ভুইয়া স্টেডিয়ামের পাশে 18% জমিতে নির্মাণ হচ্ছে ব্রহ্মপুত্র টাওয়ার নামে বহুতল ভবন। জমির মালিকানা দাবি করে টানানো সাইনবোর্ডে নাম রয়েছে 45 জনের। তাদের কেউ শিক্ষক, রাজনৈতিক নেতা এবং সাবেক আমলা। 2022 সালে 13 ফেব্রুয়ারি ভূমি সহকারী কর্মকর্তার প্রতিবেদনে জমিটি জেলা প্রশাসকের নামে লিপিবদ্ধ উল্লেখ করা হয়। ভূমি অফিসের কাগজপত্র ঘেটে দেখা যায়, সিএস মূলে জমিটির মালিক নবু কনস্টেবল, আরওয়ার মূলে খাস খতিয়ানে লিপিবদ্ধ থাকলেও বিআরএসে আনোয়ারা বেগমের নাম উঠে আসে। পরবর্তীতে আইন ভঙ্গ করে আনোয়ারার কাছ থেকে নামমাত্র মূল্যে প্রভাবশালীরা জমিটি কিনে বহুতল ভবন নির্মাণ শুরু করেন। এতে ক্ষুব্ধ স্থানীয়রা। তাদের কোনো ডেভেলপারের কোনো লাইসেন্স নাই, কোনো কিছু নাই। তারা বিভিন্ন জায়গায় জমি কিনে আর বহুতল বিল্ডিং করে আর তারা বিক্রি করে। এই জমিটা নিয়ে আমি সিএস মূলে মামলা করছি কোর্টে। সরকারি জায়গায় কিন্তু এটা কিভাবে ওরা বিল্ডিং করতেছে, ঠিক আছে, কাজ করতেছে, ঠিক আছে, আমি সেটাই বুঝতে পারলাম। প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, তারা দ্রুত গতিতে এটার
আপনার যে কোনো পদক্ষেপ নিক। জমিতে সরকারি খাস খতিয়ানের অংশ রয়েছে জানিয়ে স্থাপনা নির্মাণকারীরা বলছেন, মামলা চলমান থাকলেও স্থগিতাদেশ না থাকায় বহুতল ভবন করছেন তারা। জমির কোনো জটিলতা নাই, একটা ক্লারিক্যাল মিস্টেক আছে, একটা দাগ, এটা আর অন্য কোনো কিছু না। সরকারি খাস খতিয়ানের অংশ আছে এর সাথে, কিন্তু সরকারি খাস খতিয়ানের দেখা না। অনুপস্থিত থাকাতে তার উপরে কোর্ট একটু নাখুশই একটা স্থগিতাদেশ দিয়েছিল যে শুনানি করার আগ পর্যন্ত স্থগিত থাকবে। পরে উনি যখন শুনানি করছেন তখন ওই আদেশ প্রত্যাহার হয়ে গেছে। সরকারি স্বার্থ রক্ষায় নির্মাণ কাজ বন্ধের পর ফের চালুর নির্দেশনা দিয়েছেন ভূমি সহকারী কমিশনার। যদিও জেলা প্রশাসকের দাবি, আদালতে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সরকারি জমিতে কাজ করার সুযোগ নেই। ব্যাকেট হয়ে গেলে যদি আদালতে কোনো নিষেধাজ্ঞা না থাকে তাহলে কার্যক্রম চালাতে কোনো বাধা নিষেধ নাই। তো সেক্ষেত্রে আমরা তাদেরকে এই মুহূর্তে আর বাড়িতে করতে পারছি না। বিজ্ঞ আদালত থেকে যদি আবার কোনো ইনজাংশন আসে, সেক্ষেত্রে তার প্রেক্ষিতে আমরা আবার তাদেরকে বাড়িতে করতে পারবো। কোনো জায়গা অবৈধভাবে দখল, সেটা অন্যত দণ্ডনীয় অপরাধ। যেহেতু যে বিষয়টির অবতারণা করেছেন সেটা আমার একটু খোঁজ নিতে হবে। খোঁজ নিয়ে যদি সেটা আমাদের সরকার সম্পত্তি হয়ে থাকে, আদালতের বিচারাধীন থাকে, তাহলে বিচার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত যাতে কেউ কোনো রকম কাজ করতে না পারে, সেটা অবশ্যই আমরা ব্যবস্থা নেব। এর আগে গেল বছরের 11 মে সদর উপজেলার তৎকালীন ভূমি সহকারী কমিশনার HM ইবনে মিজান নোটিশ জারি করে জমিটির হোল্ডিং বন্ধ করেন। নিউজ ডেস্ক, দেশ টিভি।